মনের মানুষ চ্যানেলের পক্ষ থেকে আমি মাফি। আমাদের চ্যানেলে নতুন নতুন গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর লাইক, কমেন্ট ও শেয়ার করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। রেহানা বেগমকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে নক্ষত্র বিন্দুর কাছে চলে এলো। দুহাতে বিন্দুর হাত মুষ্টিবদ্ধ করে বলল, সংসারটা তোমার মায়ের। হুট করেই তুমি সবটা নিজের করে নিতে চাইলে মা হয়তো দায়িত্ব ছেড়ে দিবেন, কিন্তু এমন খুঁত খুঁত করবেন। তুমি কি পারো না বিন্দু বিন্দু ভালোবাসা সম্মান দিয়ে মায়ের সংসার মায়ের থেকে উত্তরাধিকারী হিসেবে নিতে? পরের দিন সকালে রেহানা বেগমের বাজখাই গলা শোনা যাচ্ছিল। ছেলে বিয়ে করিয়ে সে রীতিমতো ঠকেছে। এই বয়সে এসে তাকে খেটে মরতে হচ্ছে। কোথায় এই বয়সে সে আরাম করবে তা নয়, তাকে রান্নাঘরে ঘুঁটে কুড়ুনির মতন পচে মরতে হচ্ছে। এই মাইয়া জানে না ডালে লবণ দিতে হয় কতটুকু, আর সে কি না সংসার করবে। রান্নাঘরের বাম দিকটায় দাঁড়িয়ে আছে বিন্দু। রেহানা বেগম রাগে গজগজ করতে করতে চলে গেলেন। বিন্দু যেন কান অবধি কথা পৌঁছতেই পারেনি। সে কাজ করতে লাগলো। এভাবে কাটতে লাগলো দিনগুলো। কখনো ভাতের চাউল মেপে দেওয়া, কখনো তরকারিতে হলুদ বা কখনো ডালে লবণ। একসময় রেহানা বেগম বিন্দুর সাথে রান্নাঘরে ধীরে ধীরে সময় দিতে লাগলেন। সকালবেলা যে সময় সে ইতিয়ারা বেগমের সাথে গল্প করে কাটাতেন, সে সময় এখন বিন্দুর সাথে রান্নাঘরে টুকটাক কাজ করেন। প্রায় 6 মাস পর আর সে তার শ্বশুর মশাইয়ের জন্য চা বানিয়েছেন। দুপুরে ঘুমের সময়টা এখন ঘুমিয়ে নয়, নানান কাজে কেটে যায়। বিকালবেলা ইতিয়ারা বেগমের সাথে হাঁটতে বের হয়। বিন্দুর প্রতি তার ব্যবহার ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। এটা সবাই খেয়াল করেছিল। সে একটা ধমক দিলেও বিন্দু চুপচাপ থাকে। সেদিন সকালে কাজের পর দুপুরে রান্নার কিছুক্ষণ পূর্বে হঠাৎ রেহানা বেগমের তীব্র মাথা ব্যথা শুরু হলো। বিন্দু তার মাথায় তেল দিয়ে দিচ্ছিল, তখন হুট করে বলে বসে, মা, আপনার চুলগুলো খুব সুন্দর। তাই? হ্যাঁ, দেখুন এখনো কত লম্বা কালো। জানো, নক্ষত্রের বাবা সবচেয়ে পছন্দ করতো আমার চুল। প্রতিদিন এই চুল নিয়ে তার কত আবদার ছিল। কখনো বেলি ফুলের মালা, কখনো চুল খুলে রাখা, লম্বা বেনুনি ধরে টানা, আরও কত কি। নক্ষত্র হওয়ার পর নিজের প্রতি যত্ন কমে গেল। এদিকে দেখি সে আমার সাথে কেমন একটা রাগ রাগ করে কথা বলছে। কয়েকদিন বুঝতে পারিনি। হঠাৎ একদিন আয়নার সামনে দাঁড়িয়ে দেখলাম আমার চুলের সে কি বাজে অবস্থা। তেল নেই, চিরুনি লাগাই নে। তারপরে সেদিন বিকালে অনেক দিন পর বসে চুলে যত্ন নিলাম, সুগন্ধি তেল লাগালাম। তখন এত নামি দামি তেল কোম্পানি ছিল না। তারপর টিপটাপ চুল বেঁধে অপেক্ষা করতে লাগলাম তার জন্য। সেই দিন অফিস থেকে এসে আমাকে দেখে তার মুখে আলাদা এক প্রশান্তি ছিল। সেই প্রশান্তির মাঝে হারিয়ে ফেলেছিলাম। তারপর থেকে মানুষটা যে কতদিন বেঁচে ছিল। আমি কখনোই আমার চুলের অযত্ন করিনি, কিন্তু যার জন্য যত্নে রাখতাম সে যখন নেই, তো আর রেখে কি হবে। আমার জন্য রাখবেন? কথাটা বলে বিন্দু কিছুটা ঘাবড়ে গেল, নিজেকে সামলে নিয়ে বলল, আপনার চুল আমার ভীষণ ভালো লাগে মা। রেহানা বেগম কিছু বললেন না, চুপচাপ উঠে চলে গেলেন তার নিজ রুমে। আজ 15 দিন হলো জ্যোতি অর্চের সাথে কোনো প্রকার যোগাযোগ রাখছে না। অর্চের এমন ছন্নছাড়া ব্যবহারে আর নেওয়া যায় না। ভালোবাসলে তাকে আঁকড়ে ধরে রাখতে হয় দু হাতে। যদি আঁকড়ে ধরার সাহস বা অনুভূতি না হয়, তাহলে উচিত নয় মিছিমিছি ভালোবাসা খেলা করা। সময়ের তাগিদে কাউকে প্রয়োজন বানিয়ে সময় ফুরলে তাকে ছুঁড়ে ফেলে কেন দিতে হবে? অথচ ইদানিং মানুষ কতই না বাহবার সাথে এই কাজ করে। জ্যোতির খোঁজে আজ এই বাড়িতে এসেছে অর্চ। জ্যোতি আপন মনের রং তুলি দিয়ে ক্যানভাসে আচড়ছে। সিগারেট মুখে নিয়ে এক রাশ ধোঁয়া উড়িয়ে দিল, জ্যোতির মুখের সামনে ছেড়ে দিল। অসহ্য মেজাজ খারাপ হলেও জ্যোতি কিছুই বলল না, চুপচাপ বেরিয়ে আসছিল। তখন অর্ঘ্য আটকে দিয়ে বলল, আমার শরীরের সমস্ত প্রক্রিয়াটি জটিল হয়ে যাচ্ছে রে। আমরা এক্ষুনি এই ভাইরাসের অ্যান্টিবায়োটিক চাই। ভালো না বেশি কাউকে কাছে না রাখতে পারলে তার থেকে এমন কিছু চাওয়া ঘৃণিত অপরাধ বলে কিছুই না। ভালোবাসা সবসময় প্রমাণ কেন করতে হবে? ভালোবাসলে পরীক্ষা দিতেও হয়, আমি তো দিচ্ছি। বিয়ে ছাড়া আমরা বেশ আছি, কোনো পিছুটান নেই।
টাকা লাগলে বলে দিচ্ছি, পতিতালয়ে তো আছেই। সেখানে গিয়ে তোমার ভাইরাসে অ্যান্টিসেপটিক নিয়ে এসো। জ্যোতির এমন কথায় ভীষণ ক্ষেপে যায় অর্ছ। হাত মুচড়ে ধরে তাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, বিয়ের পর যদি ছেড়ে দিই, অন্য নারীতে আসক্ত হই? ধরে নাও তুমি পুরুষ নয়, শুধুই কাপুরুষ। অর্ছ জোর নয়, খুব আলতো করে স্পর্শ করে জ্যোতিকে। গাঢ় এবং দীর্ঘস্থায়ী চুম্বন প্রক্রিয়া শেষে জ্যোতিকে দুহাতে আবদ্ধ করে যেন আকাশ আবদ্ধ করেছে চাঁদকে। এত অভিমান ভালো নয় রে বুড়ি। আজ তোর ভাইয়ের সাথে কথা বলবো তো। তোর অভিমান যে শখানেক তরবারির সমান, ফালা ফালা করে দিচ্ছে এই আমাকে। ছাদের এক পাশে দাঁড়িয়ে আছে অর্ছ, নক্ষত্র। দুজনের দৃষ্টি আকাশে। অর্ছের উদ্দেশ্যে নক্ষত্র বলল, জ্যোতি অর্থ কি জানিস? নক্ষত্র অর্থ যা। তারকা বা আলো। আমি আমার জীবনের আলো তোর হাতে দিয়ে দেব, তুই কি সামলে রাখতে পারবি? ভরসা রাখতে পারিস। বিন্দুকে আগলে রাখিস তো। ফুপির সাথে শেষমেশ ভাব জমে উঠলো বিন্দুর। হ্যাঁ, এই জন্য আমি ওদের মাঝে আসিনি। সময় দিয়েছিলাম দুজনকে। আমি একজনের পক্ষ নিলে অন্যজন কষ্ট পাবে, একজনের সাফাই গাইলে অন্যজন খারাপ ভাববে, তাই আমি নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। বিন্দুকে এই না পারা কাজের বুদ্ধি তো তুই নিজেই দিয়েছিস। আমি দিইনি, আমি শুধু ওকে আপন করে নিতে বলেছি, কারণ আমি জানি মাকে বললে মা মানবে না, ঝামেলা করবে। তাই বিন্দুকে বলেছিলাম মাকে আপন করে নিতে। দেখ, ও ওর মতন করে মায়ের কাছাকাছি চলে এসেছে। এটাই চেয়েছিলাম আমি। জ্যোতির মুখে সবটা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলল কণা। যাক, এতদিনে আল্লাহ দোয়া কবুল করেছেন। নিশ্চয়ই আল্লাহ কষ্টের উপরে স্বস্তি দান করেন। আলহামদুলিল্লাহ, তাহলে বিয়ের ফুল ফুটলো জ্যোতি আপুর। কাল রাতে ভাইয়ার সাথে কথা বলেছে। দুলা ভাই কি বলছেন? ভাইয়া রাজি, দাদা জানো রাজি। এখন মামা মামি এসে পাকা কথা দিবেন। যা, খুশি হলাম। তবে আমার একটা চিন্তা হচ্ছে, ইতিহার আর মেয়ে রিমি, ওর হাবভাব খুব একটা ভালো মনে হয় না। ইদানিং দেখছি ভাবির প্রতি ওর তাকানোর ভঙ্গি ভিন্ন, মানে কেমন যেন মনে হয় ভেতর ভেতর ফোন দিয়ে আসছে। আপুকে সাবধান করে দিও। তুই কাল সকালেই চলে আসবি, কোনো বাহানা করবি না। ক্রাশকে বিয়ে করে নিচ্ছ, আবার ক্রাশের বিয়েতে দাওয়াতও দিচ্ছ। তুমি কি কিছু বোঝো না? এমন মনের দহন জ্যোতির বিবি। হয়েছে, এখন রাখছি, তুই কালকেই চলে আয়। ব্যথার সমাধিতে বসে এমন ফোটায় আসার ফুল রাশি রাশি, যখন দেখি ওই মুখের হাসি। স্বপ্ন থেকে আসো নয়নেতে, নয়ন থেকে তুমি স্বপ্নে হারাও, জাগরণে এসে কাছে দাঁড়াও। যেটুকু সময় তুমি থাকো পাশে, মনে হয় এই দেহে প্রাণ আছে। বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জোরে নামে অথই আধার। শাশুড়ি ছেলের বউ ক্যাসেটে গান শুনছে, সাথে লুডো খেলছে, হাঁটাহাঁটির লড়াই চলছে। পাকা গুটি খেয়ে দিয়ে রেনা বেগম বিন্দুকে গুটি পার করতে পারেননি। টপাটপ খেয়ে দিল বিন্দু। বাইরে বৃষ্টি হচ্ছে। নক্ষত্র অফিস থেকে ফিরেছে, সেদিকে কোনো খেয়াল নেই দুজনের। নক্ষত্র ওদের বিরক্ত না করেই ফ্রেশ হতে চলে গেল। ফিরে এসে দেখলো ওরা খেলায় মত্ত। এদিকে কাজের মেয়ে কফি দিয়ে গেলেও ওদের কোনো পাত্তা পাচ্ছে না সে। আশ্চর্যের বিষয়, ইতিহারা বেগম নিজে এসে ফিরে গেছেন। সেও নক্ষত্রের মতো পাত্তা পায়নি। এমনটাই হয়তো চেয়েছিল সবাই। হঠাৎ নক্ষত্র বলল, বউ শাশুড়ির যুদ্ধ চলছে,